তাহলে পার্থক্যটা বোঝা যাচ্ছে। সবকিছু পারপিচুয়ালে মার্চেন্ডাইজ ইনভেন্টরিতে রেকর্ড হচ্ছে, আর এখানে পারচেজ রিটার্ন, পারচেজ ডিসকাউন্ট, ফ্রেট এগুলোর সাথে অ্যাডজাস্ট হচ্ছে। ক্লিয়ার কিনা সবাই? জি স্যার। এই পেজটা কপি করে পড়ার টেবিলের সামনে পেস্ট করে রেখে দেব। 10 দিন এটা দেখব, প্রত্যেকদিন সকালে এবং বিকাল বেলা। পারপিচুয়ালের জার্নাল এন্ট্রি, বাইরের বইতে এইগুলো ট্রানজেকশন দেওয়া থাকবে, এইগুলো এর বাইরে না। এই ট্রানজেকশন গুলো যদি পারপিচুয়াল বলে, যদি বাইরের বই বলে তাহলে এইটুকু দিতে হবে, আর যদি বলে পিরিয়ডিক সিস্টেমে তাহলে ডান দিকে টুকু দিতে হবে বাইরের বই। যদি সেলারের বই হয় তাহলে কি হবে? আমরা এখন সেলার, পিডব্লিউ অডিও সাপ্লাই। প্রথম এন্ট্রি সেলের অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সেলস রেভিনিউ ক্রেডিট 3800 টাকা। ক্লিয়ার? জি স্যার। পিরিয়ডিক সিস্টেমে একই এন্ট্রি, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সেলস রেভিনিউ ক্রেডিট। বাট পারপিচুয়ালে একটা সেকেন্ড এন্ট্রি দিতে হবে, যেটা পিরিয়ডিকে দিতে হবে না। কারণ পারপিচুয়ালে আমরা বলেছি সেল এবং সেলস রিটার্নের সময় কস্ট অফ গুডস সোল্ড এর হিসাব করতে হবে। তাহলে কস্ট অফ গুডস সোল্ড 2400, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট 2400, এটা বলা থাকবে কোয়েশ্চেনে। 3800 টাকার যে গুডস বিক্রি হয়েছে তার কস্ট 2400 বা 2500 বা 3000 যাই থাকুক, যেটা বলা থাকবে সেটা কস্ট অফ গুডস সোল্ড এ চার্জ করতে হবে। এন্ট্রি হবে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। বাট পিরিয়ডিক সিস্টেমে কোনো এন্ট্রি হবে না, কারণ কস্ট অফ গুডস সোল্ড এর হিসাব আমরা পিরিয়ডিকে করি না। ক্লিয়ার? জি স্যার। সেলস রিটার্নের এন্ট্রি পারপিচুয়ালে সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স হচ্ছে কন্ট্রা সেল। সেল যদি ক্রেডিট হয় তাহলে সেলস রিটার্ন ডেবিট হবে। সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্সেস ডেবিট, রিসিভেবল ক্রেডিট। পিরিয়ডিকেও একই এন্ট্রি, সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্সেস ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট 300 টাকা। বাট সেলস রিটার্নের জন্য পারপিচুয়ালে একটা অ্যাডিশনাল এন্ট্রি দিতে হবে। মার্চেন্ডাইজ ইনভেন্টরি 2400 টাকা কমিয়েছি, কস্ট অফ গুডস সোল্ড 2400 টাকা বাড়িয়েছি। যখন ফেরত আসলো ইনভেন্টরি কি 2400 টাকা আছে না আরো কিছু বেড়ে যাবে? বেড়ে যাবে না ইনভেন্টরি? বেড়ে যাবে স্যার। বেড়ে যাবে। তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট 140, কস্ট কমে যাবে, কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট 140। এটা সেকেন্ড এন্ট্রি রিটার্নের। বাট পিরিয়ডিক সিস্টেমে কোনো কস্ট অফ গুডস সোল্ড এর এন্ট্রি দিতে হবে না। ফাইনালি 14 তারিখে আমরা টাকা পাচ্ছি। ক্যাশ ডেবিট, সেলস ডিসকাউন্ট ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট, একই এন্ট্রি পিরিয়ডিকেও। ক্যাশ ডেবিট, সেলস ডিসকাউন্ট ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। যদি আমরা জুন মাসের 3 তারিখে টাকা পেতাম তাহলে এন্ট্রি হতো ক্যাশ ডেবিট 3500, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট 3500। এখন সেলারের বইতে পারপিচুয়ালে দুটো করে এন্ট্রি হবে, সেলের বেলায়, রিটার্নের বেলায়। বাট পিরিয়ডিকে এন্ট্রি কিন্তু একটা করে। এই পেজটা, পেজ নাম্বার 224, খুব ভালো করে গ্রুপে বসে সবাই বুঝে নেব। পরীক্ষায় এই ট্রানজেকশন গুলো দেওয়া থাকবে, বুঝতে হবে এটা কি বায়ারের বইতে রেকর্ড করতে হবে না সেলারের বইতে রেকর্ড করতে হবে, এটা কি পারপিচুয়াল না পিরিয়ডিক। যদি পারপিচুয়াল হয় বায়ারের বইতে এইটুকু, যদি পিরিয়ডিক হয় বায়ারের বইতে এইটুকু, যদি পারপিচুয়াল হয় সেলারের বই এইটুকু, যদি পিরিয়ডিক হয় তাহলে এইটুকু সেলারের বই। আপনাকে বুঝে নিতে হবে এটা বায়ান না সেলার, এটা পারপিচুয়াল না পিরিয়ডিক। খুব ভালো করে আগামী 10 দিন এই জার্নাল এন্ট্রি গুলো ভালো করে দেখবো সবাই। স্যার, জি স্যার সেলারের বইতে স্যার আমাদের নো এন্ট্রিটা কি লিখতে হবে? সেলারের বইতে কোন পিরিয়ডিকে? জি স্যার। না, লিখতে হবে না, লিখতে আচ্ছা হবে। ওখানে একটা করে এন্ট্রি দিতে হবে। ওকে, কোন সিস্টেমটা ভালো? পারপিচুয়াল না পিরিয়ডিক? পারপিচুয়াল স্যার। পারপিচুয়ালটা ভালো। দুইটা করে এন্ট্রি দিতে হবে কিন্তু। জি স্যার। তারপরেও ভালো? জি স্যার। আমরা কস্ট অফ গুডস সোল্ড হিসাবটা রাখতে পারি। পারে। আচ্ছা, তার মানে কন্ট্রোলটা ভালো করে, মেকানিজমটা এস্টাবলিশ করা যায় না?
কস্ট অফ গুডস সোল্ডে আছে, ইনভেন্টরি কত আছে আমরা যখন তখন জানতে পারি। যদি একটু অ্যাডিশনাল ক্লারিক্যাল কাজ বেড়ে যায় তবুও কন্ট্রোল মেকানিজমের জন্য পারপিচুয়ালটা ভালো। তাহলে কি আমরা বলবো কোম্পানির জন্য বাস্তবে পারপিচুয়ালটা ভালো আর আমাদের পরীক্ষার জন্য পিরিয়ডিকটা ভালো? জি এটা স্যার। জি স্যার। এটা বলবো আমরা না, পিরিয়ডিকটা পরীক্ষার জন্য ভালো, দুইটা এন্ট্রি দেওয়া লাগে না, একটা দিলেই হয়, তাই না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এটা খুব ভালো করে দেখবো এই পেজটা। ওকে, আচ্ছা এখন আমরা একটু ভেতরের দিকে আসছি, বইয়ের ভেতরে কিছু স্কিপ করে গেছি আমরা সেই বিষয়গুলো দেখার জন্য। আচ্ছা প্রথম আসছি অ্যাডজাস্টিং এন্ট্রি, পেজ নাম্বারটা লিখে রাখি। পেজ নাম্বারটা লিখে রাখা ভালো, 211 নাম্বার পেজ। কেন লিখে রাখা ভালো 211 নাম্বার পেজ? স্যার তাহলে পড়তে পারবো স্যার। কে বলছি না মাইশা? জি স্যার। পড়তে পারবো তো পড়তে পারবো, এটা স্যার লিখে খুঁজতে সময় লাগবে না। সময় লাগবে না। কখন এটা কখন খুঁজতে সময় লাগবে না সঞ্জু? স্যার যখন বাসায় প্র্যাকটিস করব তখন স্যার। বাসায় কি এখন প্র্যাকটিস করবো? না স্যার, রাত্রে স্যার প্র্যাকটিস করব কালকে স্যার। বা পরে নেক্সট ক্লাসের আগে যখন পড়বো আর কি তখন। মিম এটা কি কালকে পড়বো? জি স্যার, অন্য পড়া শেষ হয়ে গেলে পড়বো। ফাইনাল পরীক্ষাতে 1 মাস বাকি এখনো। স্যার স্যার 1 মাস তো বাকি নেই। স্যার এক্সামের 3-4 দিন আগে স্যার। 3-4 দিনের আগে। স্যার আমাদের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে তো, ওই 1 পেজের রিসার্চ, সেজন্য পড়া লাগবে। না না, রূপম ভালো কথা বলছে যে পরীক্ষার 3-4 দিন আগে যখন খুলবো তখন মাথাটা গরম হয়ে যাবে, তখন দেখবো যে আরে কিছুই বুঝি না। যদি জি পেজ স্যার। নাম্বারটা লেখা থাকে তাহলে বুঝবো যে না আরে স্যার তো এটা বলছিল এটা এইভাবে দেখতে, তাহলে এটা ঠিকভাবে বলতে পারবো না। স্যার এত কিছু বুঝলেন কিভাবে? আপনারাও কি এরকমই ছিলেন পরীক্ষার আগে? মনে হয় তাই, নাহলে বুঝলো কিভাবে, তাই না? স্যারও না স্যার, শুক্র শনিবার ছাড়া প্রতিদিন পড়বো। প্রতিদিন পড়বো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভালো, গুড। আচ্ছা আমরা আর একটা বিষয় দেখে নেই এখন। সবাই কি শেয়ারিং দেখতে পাচ্ছি? জি স্যার। জি স্যার। অ্যাডজাস্টিং এন্ট্রিজ এর কথা বলছি আমরা। এটা কিন্তু ভালো ভোগাইছে আমাদের চ্যাপ্টার 3 তে না? জি স্যার। এটা ভালো ভোগাইছে, আবার আসছে অ্যাডজাস্টিং এন্ট্রি, তবে এটা অল্প, বেশি না। আচ্ছা এই লাইনটুকু একটু পড়ে দেখি তো সবাই কি বলছে, শুধু জাস্ট এই ব্লক লাইনটুকু পড়ে দেখি। পড়েছি সবাই? জি স্যার। আচ্ছা পিডব্লিউ অডিও সাপ্লাই সিস্টেমে দেখতে পাচ্ছে 40,500 টাকার গুডস তার স্টকে আছে, তাহলে ব্যালেন্স শিটে কারেন্ট অ্যাসেটে ইনভেন্টরি হিসেবে দেখাবে 40,500 টাকা, রাইট? জি স্যার। জি স্যার। ওকে, কিন্তু ফিজিক্যালি কাউন্ট করে দেখা গেল 40,000 টাকার গুডস আছে, 500 টাকার গুডস নাই, চুরি হয়ে গেছে। তাহলে এটা কি কোম্পানির জন্য লস, এক্সপেন্স? তাহলে কস্ট কি বাড়বে না কমবে? স্যার বাড়বে। তাহলে কস্ট অফ গুডস সোল্ড কত টাকা? 500 টাকা। 40,500 টাকা থাকার কথা ছিল, আছে 40,000 টাকা। তাহলে কস্ট অফ গুডস সোল্ড বেড়ে গেল 500 টাকা। তাহলে এক্সপেন্স হিসেবে ইনকাম স্টেটমেন্টে এটা যাবে 500 টাকা লস হিসেবে। ইনভেন্টরি কি বাড়লো না কমলো? স্যার কমলো। কমলো। পরে ইনভেন্টরি ক্রেডিট হবে, অ্যাসেট ক্রেডিট হবে, তাহলে ইনভেন্টরি ক্রেডিট। তাহলে এন্ট্রি হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। ম্যানুয়ালি গুনে দেখবো এই টাকার সাথে আমার সিস্টেমের টাকার কোনো পার্থক্য আছে কিনা, যদি পার্থক্য থাকে তাহলে এটাকে আমরা কস্ট অফ গুডস সোল্ড এ চার্জ করে দেব। কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, এটা অ্যাডজাস্টিং এন্ট্রি একটা। ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার।
212 নাম্বার পেজ, ক্লোজিং এন্ট্রি। আমরা এর আগের চ্যাপ্টারে যে ক্লোজিং এন্ট্রি গুলো করে এসেছি, এখানেও ক্লোজিং এন্ট্রি তাই একই। প্রথমে রেভিনিউ ক্লোজ করব। সেলস রেভিনিউ ক্রেডিট ছিল, তাহলে সেলস রেভিনিউ ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট, রাইট? জি স্যার। নাম্বার 2, এক্সপেন্স গুলো ডেবিট ছিল, এক্সপেন্স গুলো ক্রেডিট হবে। ইনকাম সামারি ডেবিট, অল এক্সপেন্স গুলো ক্রেডিট। এখন ইনকাম সামারির একটা ব্যালেন্স বের হবে, সেটা ইনকাম হতে পারে, লস হতে পারে। এই অঙ্কে ইনকাম হচ্ছে, তাহলে ইনকাম সামারি ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। যদি লস হতো তাহলে ক্যাপিটাল ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট হতো। লাস্টে ড্রয়িংসটা ডেবিট ছিল, ক্রেডিট হবে, ক্যাপিটাল কমে যাবে, ক্যাপিটাল ক্রেডিট। আমরা আগের চ্যাপ্টারে যা আলোচনা করেছি তাই। অ্যামাউন্ট গুলো আগের চ্যাপ্টার থেকে এসেছে? না, এটা কোনো ইয়ে না, এটা হাইপোথেটিক্যাল, যে কোনো ইয়ে থেকে দিয়ে এটা বলা থাকবে, কোশ্চেনে দেওয়া থাকবে, আপনাকে সেগুলো ক্লোজিং এন্ট্রি দিতে হবে। তাহলে ক্লোজিং এন্ট্রি সেলস, ইনকাম সামারি এক্সপেন্স, ইনকাম সামারি ক্যাপিটাল, যদি লস হয় ক্যাপিটাল ইনকাম সামারি, আর ড্রয়িংস হচ্ছে ক্যাপিটাল ড্রয়িংস আগের মতো। শুধু দুটো অ্যাকাউন্ট এখানে নতুন, একটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ডটা যেহেতু এক্সপেন্স, ডেবিট ব্যালেন্স, তাই না? জি স্যার। তাহলে এটাকে যদি ক্লোজ করতে চাই তাহলে এটাকে ক্রেডিট করব, কস্ট অফ গুডস সোল্ড কে ক্রেডিট করব, ডেবিট জি করব স্যার। ইনকাম সামারি। এই একটা হলো নতুন অ্যাকাউন্ট। আরেকটা হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, এটাকে ক্লোজ করব কিভাবে? বলেন তো কি এন্ট্রি হবে? স্যার ইনকাম সামারি ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। আচ্ছা, মার্চেন্ডাইজ ইনভেন্টরি কি পার্মানেন্ট অ্যাকাউন্ট না টেম্পোরারি অ্যাকাউন্ট? এটা কি ইনকাম স্টেটমেন্টের অ্যাকাউন্ট না ব্যালেন্স শিটের অ্যাকাউন্ট? স্যার এটা ক্লোজ হবে না। এটা ক্লোজ হবে না, এটা তো ব্যালেন্স শিটের অ্যাসেট আইটেম। এটা টেম্পোরারি অ্যাকাউন্ট না, এটা পার্মানেন্ট অ্যাকাউন্ট। ইনভেন্টরি হচ্ছে ব্যালেন্স শিটে অ্যাসেট হিসেবে যায়। ব্যালেন্স শিটের কোনো আইটেমকে তো আমরা ক্লোজ করি না, একমাত্র ড্রয়িংসটাকে ক্লোজ করি, আর কোনোটাকে ক্লোজ করি না। কাজে এটা পার্মানেন্ট অ্যাকাউন্ট, ইনভেন্টরি ক্লোজ হবে না। অনেক সময় কনফিউজ করার জন্য বলতে পারে মার্চেন্ডাইজ ইনভেন্টরি এত টাকা, এটাকে ক্লোজ করে। এটা কিন্তু ক্লোজ হবে না। ক্লোজ হবে সেল, ক্লোজ হবে অল এক্সপেন্সেস, তার মধ্যে কস্ট অফ গুডস সোল্ড, ক্লোজ হবে ইনকাম সামারি, ক্লোজ হবে ড্রয়িংস। ভালো করে এটা দেখব। এখন আমরা এই ডুইটটাও করবো, পেজ নাম্বার 213-14। আচ্ছা, এখন আমরা একটা স্টেটমেন্টের কথা বলবো, ইনকাম স্টেটমেন্ট। আগে এতদিন আমরা যে ইনকাম স্টেটমেন্ট করে এসেছি, সেই ইনকাম স্টেটমেন্টটাকে আমরা বলি সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। একটা স্টেপ, রেভিনিউ থেকে এক্সপেন্স বাদ দিয়েছি, তাই না? রেভিনিউ থেকে এক্সপেন্স বাদ দিয়ে নেট ইনকাম পেয়েছি না? জি স্যার। জি স্যার। গ্রস আমরা দেখবো, আজকে আমরা দেখবো অনেকগুলো স্টেপ ইনকাম স্টেটমেন্ট, এটাকে বলে মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। ভালো করে স্টেপ গুলো একটু দেখে নিই আমরা, পরে আমরা অ্যানালিসিসে আসবো। খুব ছোট করে দিই। আচ্ছা, সবাই খুব ভালো করে এটাকে দেখি আমরা। কোম্পানির নাম পিডব্লিউ অডিও সাপ্লাই, ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড। সবাই খুব ভালো করে স্টেটমেন্টটা দেখি, 5 মিনিট সময় দিলাম দেখার জন্য, সবাই দেখে নিই।
দেখেছি সবাই? জি স্যার। আচ্ছা, এটা একটা মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। প্রথমে কোম্পানির নাম পিডব্লিউ অডিও সাপ্লাই, ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড ডিসেম্বর 31st 2010। এটা শুরু হয় সেলস রেভিনিউ দিয়ে। সেলস রেভিনিউ এটার মধ্যে দুটো পার্ট, একটা হচ্ছে গ্রস সেল বা টোটাল সেল, 4,80,000 টোটাল সেল। এই টোটাল সেল থেকে বাদ যায় সেলস রিটার্ন, বাদ যায় সেলস ডিসকাউন্ট। গ্রস সেলস থেকে যদি সেলস রিটার্ন বাদ দেই, যদি সেলস ডিসকাউন্ট বাদ দেই, তাহলে আমরা পাবো নেট সেলস। 4,80,000 থেকে 20,000 টাকা রিটার্ন এবং ডিসকাউন্ট বাদ আমরা পাচ্ছি নেট সেল 4,60,000। নেট সেলস থেকে যদি কস্ট অফ গুডস সোল্ড বাদ দেই, আমরা পাবো গ্রস প্রফিট 1,44,000। এটা মনে রাখতে হবে। গ্রস সেল থেকে বাদ সেলস রিটার্ন, বাদ সেলস ডিসকাউন্ট, পাবো নেট সেলস। নেট সেলস থেকে বাদ কস্ট অফ গুডস সোল্ড, পাবো গ্রস প্রফিট। গ্রস প্রফিট থেকে বাদ বিজনেসের অপারেশনের এক্সপেন্স গুলো। অপারেশনের এক্সপেন্স গুলো কি কি? যেমন স্যালারি হতে পারে, ইউটিলিটি, রেন্ট, কমিশন, ইন্টারেস্ট, অ্যাডভার্টাইজিং, ডেপ্রিসিয়েশন, ফ্রেট আউট, ইন্স্যুরেন্স, বিভিন্ন ধরনের অপারেশনের এক্সপেন্স গুলো হতে পারে। এই অপারেটিং এক্সপেন্স যদি বাদ দেই, তাহলে পাবো ইনকাম ফ্রম অপারেশনস। ইনকাম ফ্রম অপারেশনের সাথে যোগ করব আদার রেভিনিউ এন্ড গেইন, বাদ দেব আদার এক্সপেন্সেস, পাবো নেট ইনকাম। নেট ইনকাম বিফোর ট্যাক্স। এর থেকে যদি ট্যাক্স বাদ দেই, পাবো নেট ইনকাম আফটার ট্যাক্স। এই দুটো বিষয় একটু বোঝার আছে। ইনকাম ফ্রম আদার রেভিনিউ এন্ড গেইন, এটাকে আমরা বলি বিজনেসের রেভিনিউ না, এটাকে আমরা বলি নন অপারেটিং রেভিনিউ। বিজনেসের অপারেশন থেকে যে রেভিনিউ আসেনি, যেমন আমরা যদি শুটকি মাছ বিক্রি করার ব্যবসা হয়, তাহলে সেলস রেভিনিউ যেটা, সেটা হচ্ছে আমাদের শুটকি মাছ বিক্রির থেকে রেভিনিউ, তাই না? আমাদের পুরনো কিছু ফার্নিচার ছিল, সেই ফার্নিচার বিক্রি করে আমরা কিছু গেইন করেছি, তাহলে এই ফার্নিচার বিক্রি করা কি আমাদের ব্যবসা? না স্যার। তাহলে এই রেভিনিউটাকে বলবো নন অপারেটিং রেভিনিউ। এই রেভিনিউটাকে আলাদা করে দেখাতে হবে, যোগ হবে বাট আলাদা করে দেখাতে হবে। যদি কোনো লস থাকে, যেমন হতে পারে ফার্নিচার বিক্রি করে লস হয়েছে, তাহলে নন অপারেটিং লস আলাদা করে দেখিয়ে বাদ দিতে হবে। আরেকবার স্টেপটা, সেলস রেভিনিউ, গ্রস সেলস, বাদ যাবে সেলস রিটার্ন, বাদ যাবে ডিসকাউন্ট, পাবো নেট সেলস। নেট সেলস থেকে যদি কস্ট অফ গুডস সোল্ড বাদ দেই, পাবো গ্রস প্রফিট। গ্রস প্রফিট থেকে বিজনেসের অপারেটিং এর এক্সপেন্স গুলো বাদ দেই, পাবো নেট ইনকাম ফ্রম অপারেশনস। এর সাথে যদি আদার রেভিনিউ যোগ করি, আদার এক্সপেন্স গুলো যদি বাদ দেই, তাহলে পাবো নেট ইনকাম বিফোর ট্যাক্স। এখান থেকে যদি ট্যাক্স বাদ দেই, পাবো নেট ইনকাম আফটার ট্যাক্স। এই স্টেটমেন্টটাকে বলি আমরা মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট এবং মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্টে একই রেজাল্ট আসবে, বাট প্রেজেন্টেশনটা ডিফারেন্ট। এটা হচ্ছে অনেকগুলো স্টেপ আছে এটার মধ্যে। আর আমরা ফার্স্ট যখন পড়েছিলাম, তখন মনে আছে সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট কোনটা? সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট হচ্ছে এইটা। রেভিনিউ থেকে এক্সপেন্স গুলো আমরা বাদ দিয়ে নেট ইনকাম বের করতাম, তাই না? অনেক অনেক দিন আগের কথা, মনে নাও থাকতে পারে। এই যে ইনকাম স্টেটমেন্ট, রেভিনিউ, এখান থেকে এক্সপেন্স বাদ, পেয়েছি নেট ইনকাম। তাহলে এই ইনকাম স্টেটমেন্টটাকে বলে সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। একটা স্টেপ, রেভিনিউ থেকে এক্সপেন্স বাদ, তাহলে নেট ইনকাম পাচ্ছি। লিখে রাখি, পেজ নাম্বার 26 নাম্বার পেজে নেট ইনকাম, রেভিনিউ থেকে এক্সপেন্স বাদ দিয়ে নেট ইনকাম পাচ্ছি।
এটা হচ্ছে সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। আর আমরা এখন যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, পেজ নাম্বার 216। তাহলে এই চ্যাপ্টার থেকে আমাদের কি কি দেখতে হচ্ছে সেটার একটা লিস্ট করে ফেলি। পেজ নাম্বার 224, 224 লিখি সবাই। 224 পারপিচুয়াল ভার্সেস পিরিয়ডিক, বায়ারের বই, সেলারের বই, জার্নাল এন্ট্রি। পরীক্ষায় জানি না তো কোনটা আসবে। মেজাজ ভালো থাকলে পিরিয়ডিকটা দিয়ে দেওয়া যাবে, মেজাজ খারাপ থাকলে পরে সেলারের বই পড়ুক, বেশি বেশি সময় যেতে না পায় স্টুডেন্টরা, সেই জন্য হইতে পারে, তাই না? জি স্যার। তাহলে কোনটা দেওয়া ভালো? পিরিয়ডিকটা স্যার। পিরিয়ডিকটা দেওয়াই ভালো না? আচ্ছা, দেখা যাক কি হয়, মেজাজের উপর নির্ভর করবে। তাহলে বায়ারটা পারপিচুয়াল পিরিয়ডিক, সেলারের পারপিচুয়াল পিরিয়ডিক। 224 নাম্বার পেজ। ভালো করে পড়তে হবে, ভালো করে দেখতে হবে। মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, পেজ নাম্বার 216। ভালো করে দেখতে হবে ক্লোজিং এন্ট্রি, পেজ নাম্বার 212। ভালো করে দেখতে হবে অ্যাডজাস্টিং এন্ট্রি, পেজ নাম্বার 211। ভালো করে দেখতে হবে ডু ইট, 207, 8, 211, 12, 213, 14। স্যার বুঝলাম তো, ভালো করে দেখতে হবে, খারাপ করে দেখতে হবে কোনটা এবার একটু বলেন নাকি? জি স্যার। খারাপ করে কোনটা? খারাপ করে দেখার সুযোগ নাই, এই চ্যাপ্টার ভালো করে পড়তে হবে। আজকে গ্রুপে বসে যাব, সবাই গ্রুপে ডিসকাস করব, চ্যাপ্টারটা খুব ভালো করে দেখব। একেবারে জার্নাল এন্ট্রি গুলো, পারপিচুয়ালে কি হয়, পিরিয়ডিকে কি হয়, বায়ারের বইতে কি হয়, সেলারের বইতে কি হয়, মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, অ্যাডজাস্টিং এন্ট্রি, ক্লোজিং এন্ট্রি। আমরা আগামী ক্লাসে চ্যাপ্টার 6 স্যার ইনভেন্টরি, আমাদের নেক্সট মানে আগামী ক্লাসে রিপোর্টটা জমা দিতে হবে, তাহলে চ্যাপ্টার 6 পর্যন্ত। আগামী চ্যাপ্টারের রিপোর্ট দিতে হবে কেন? 16 তারিখে দিতে হবে। আজকে হচ্ছে কত তারিখ? 9 তারিখ। রিপোর্ট দিতে 8 তারিখ স্যার আজকে। 16 তারিখ বিকেল টিউসডেতে 3টায়। দিতে হবে। স্যার Sorry? 16 তারিখ দিতে হবে, তার আগে স্যার আর একটা ক্লাস হবে 13 তারিখ। বা 16 তারিখে ক্লাস করে দেব, ক্লাস করে তারপরে দেব, অসুবিধে নেই। স্যার আমার আরেকটা ক্লাস থাকে স্যার, তখন স্যার লেখা যায় না স্যার। কেন? আগে করে দেব। এক ক্লাস পর্যন্ত যা হবে, যতটুকু শিখেছি ততটুকু, ঠিক আছে? এটা আচ্ছা কিন্তু 10 মার্কস, কিন্তু মনে থাকে যেন। এটা একদম ক্রিটিক্যালি অ্যানালাইজ হতে হবে। খুব ভালো পড়ছি, শিখছি এসব বলার কোনো সুযোগ নাই। কি শিখেছি, কতটুকু আমি বুঝতে পেরেছি, কতটুকু আমার উপকার হয়েছে, ভবিষ্যতে কিভাবে কাজে লাগবে সেটুকু দেখানো। ওকে? জি স্যার। জি স্যার। আমি অ্যাটেন্ডেন্সটা আগে দেখে নিই। রূপম দাস স্বপ্নীল আছি, নিশাত তামান্না আছি, মেজবাউদ্দিন সাগর আছি। গ্রুপের মেম্বারদের সাথে ডিসকাস করব, করে অঙ্কগুলো সলভ করব, থিওরিগুলো পড়ব। ফাইনাল পরীক্ষায় কিন্তু এই চ্যাপ্টার থেকে ভালো কোশ্চেন আসবে, কাজে এই চ্যাপ্টারটা ভালো করে পড়ি। আর চ্যাপ্টার 6 সেটা ইনভেন্টরি, আমরা নেক্সট ক্লাসে শুরু করব। এটাও ইনভেন্টরি নিয়ে পরের ক্লাসটা। কারো কোনো প্রশ্ন আছে কিনা? কিছু বলতে চাই কিনা কেউ? বলি, কোনো সমস্যা নাই, নির্দ্বিধায় বলতে পারি। স্যার আমাদের কপি চেক করা হয়েছে। না, এখনো চেক করা হয়নি, কপি চলছে, হয়তো দিয়ে দেব, নেক্সট উইকের মধ্যে দিয়ে দেব। তারপরে আবার ঝামেলা, ডিপার্টমেন্টে মার্কস জমা দিতে হবে, মিডের মার্কস, তারপরে আবার 80 মার্কস রেডি করতে হবে। আমরা তো ক্লাস শেষ করার পরে ফাইনালের আগে টোটাল মার্ক জেনে যাব। 80-তে আমরা কত পেয়েছি, 80-তে ফাইনাল হবে 20-তে।
ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগে আমরা 80 মার্কস জেনে যাব। সেলিব্রেশনটা এখন করা যাবে না, সেলিব্রেশন পরে খুললে পরে আবার করবো নাকি? জি স্যার। ঠিক আছে। নিশাতের মন খারাপ না? না স্যার। এটা যাওয়া যাচ্ছে না। আমি মাইশা বিনতে নাফি নিশাতের কথা বলছি। ও স্যার, জি স্যার বলেন স্যার। মনটা খারাপ না স্যার, মন খারাপ না স্যার, ভয় লাগতেছে স্যার, কত আসবে কি হবে। না, ভালো হবে। সবাই পরীক্ষা ভালো দিতে হবে, যা যা ওয়ার্ক করতে হবে, তাহলেই ভালো পারা যাবে। কনসেপ্টটা রেডি ভালো থাকতে হবে। আমার কাছে দাম হচ্ছে কনসেপ্টে। অঙ্ক ভুল হোক, ক্যালকুলেশন আমি যোগ বিয়োগ পারি না সেটা আমার দেখার বিষয় না। সিস্টেমে আমরা যোগ বিয়োগ দেখি না। আমি জানতে চাই আমি কনসেপ্টটা বুঝি কিনা। কনসেপ্টটা বুঝলে আমার কাছে যথেষ্ট। পরীক্ষার মতো তো আর ক্লাসরুমের মতো তো আর বোর্ডে থাকবে না, তাই না? যে ইন্টারভিউ বোর্ড কি সেরকম হবে? বলবে ভাই ব্যালেন্স শিট আমি মিলাইতে পারি না, একটু মিলাইয়া দেন, তাই বলবে? না স্যার। তারা বলবে না, তারা বলবে মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট কি আর সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট কি, দুটোর মধ্যে কি আলাদা রেজাল্ট হয়? রেজাল্ট কিন্তু আলাদা হয় না, একই হয়, বাট প্রেজেন্টেশনটা ডিফারেন্ট। একটু বোঝায় বলতে হবে ভালো করে। সহজ উত্তর তো দেবো না আমরা, আগেই বলা আছে, তাই না? জি স্যার। জি সহজ স্যার। উত্তর দেবো না, সহজ উত্তর জানি তো। জি স্যার। স্যার পারি না। পড়াই, স্যার পড়াই নাই ক্লাসে, এটা বলবো না কিন্তু কখনো, তাই না? ভালো করে পড়ি, পড়তে থাকি, দেখতে থাকি, বুঝি, গ্রুপে বসি, নিজে বুঝি, না বুঝলে আমাকে মেইল করব, স্যার আমি এটা বুঝি নাই, এটা কিভাবে করব। হ্যাঁ, চ্যাপ্টার 5টা খুব ভালো করে বুঝে থাকি। আর অ্যাকাউন্টিং এ একবার ইন্টারেস্ট পেয়ে গেলে কিন্তু পরে আর ছাড়তে পারবো না। পরে দেখবো যে মেজর অ্যাকাউন্টিং এ করে ফেলছি, নাকি স্যার একটাতেই হইছে, আবার আবার বলেন অ্যাকাউন্ট। তাই কি মেজর করবো না? করবো স্যার। ভালো করে অ্যাকাউন্টিং মেজর করবো, তাই না? জি স্যার। ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত। আগামী দিন আমরা নতুন